সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত অনুষ্ঠান দ্য ভিউজে। আজকে এই ভিউজের অনুষ্ঠানে আমাদের যে বিষয়টি আমরা নিয়েছি, আপনারা জানেন আমরা ইমিগ্রেশন নিয়ে কথা বলি এবং আমরা বিভিন্ন বিষয়ে ইমিগ্রেশনের সাথে আমরা সম্পৃক্ত এবং আমরা সবসময় ইমিগ্রেশন নিয়ে কথা বলি। আমার সঙ্গে আছেন অ্যাটর্নি রাঞ্জা বোস, যিনি সবসময় আমাদেরকে সাহায্য করেন। আছেন আমাদের সঙ্গে নিকি রিয়াদ, আমাদের একজন দক্ষ কর্মকর্তা গেহিয়ান অ্যাসোসিয়েটসের, যিনি ম্যানেজার, আমাদেরকে সাহায্য করেন। আর আজকে যে সাবজেক্টটি আমরা নিয়েছি কর্মসংস্থান ও সুযোগ এবং H1B এবং L1B ভিসার যে স্ট্যাটাস এবং ওয়ার্ক ভিসার কি আপডেট আছে সেই বিষয়ে আমরা আলাপ করব। আর দর্শক যারা সম্পৃক্ত হয়েছেন একটু আগে আমাদের সঙ্গে ফেসবুকে, তাদের জন্য রইল শুভেচ্ছা এবং পরবর্তীতে যারা আসবেন আমাদের বিভিন্ন প্ল্যাটফর্মে তাদের জন্য রইল অগ্রিম শুভেচ্ছা। অবশ্যই আপনাদের বক্তব্য দিবেন, মন্তব্য দিবেন এবং আপনাদের কমেন্টস আমাদের অনেক গুরুত্বপূর্ণ। আর যারা সরাসরি যুক্ত হতে চান 646-307-9828 এই নাম্বারে আপনারা যুক্ত হবেন। আর আমি আছি আপনার সঙ্গে মিসবাউজ্জামান। তো আমরা দেরি করব না, আজকের বিষয়টা খুবই একটা নতুন বিষয় নিয়ে আমরা আসছি। নতুন বলতে আমরা এই কথাই বলছি যে ওয়ার্ক এমপ্লয়মেন্ট যে স্ট্যাটাসটা H1B এবং আমাদের L1 ভিসা, যেগুলা বিভিন্ন দেশ থেকে যারা এখানে আসে বিভিন্ন কোম্পানির মাধ্যমে এমপ্লয়মেন্ট বেস ভিসা, সেটা নিয়ে আমরা আজকে আলাপ করব। এরপরেও যদি কোনো আমাদের সময় থাকে তাহলে অবশ্যই আমরা অন্যান্য বিষয়ে আমরা গুরুত্ব দিব। তবে শুরু করছি আজকের বিষয় নিয়ে। অ্যাটর্নি রাঞ্জা, কি আপডেট আছে L1 এবং H1B ভিসার যে লেটেস্ট যে সিচুয়েশন? এখন তো আমাদের অ্যাডমিনিস্ট্রেশন চেঞ্জ হয়েছে, ইমিগ্রেশনে অনেক রিশাফল হচ্ছে, ইমিগ্রেশনে অনেক কম্প্রিহেন্সিভ অনেক কিছু ওরা প্ল্যান করছে। তো এই ব্যাপারে L1 এবং H1B ভিসা কি, মানে এটা প্রভাবটা কি হবে এবং কি কর্মসংস্থানের সুযোগটা কি আসতে পারে? হ্যাঁ, ফার্স্টলি L1 আর H1B ভিসার ব্যাপারে কোনো অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট এখনো আসেনি। ইট ইজ আর্লি ফর দ্যাট। এখন মোস্টলি যে নতুন অ্যাডমিনিস্ট্রেশনটা ডিপোর্টেশন এফেক্ট করছে আর ওরা ফ্যামিলি ভিসার বেশি স্ক্রুটিনি দেখছে, কিন্তু এখনো অফিসিয়ালি কিছু অ্যানাউন্স করেনি। বাট জাস্ট বিকজ অফিসিয়াল কিছু অ্যানাউন্স হয়নি ডাজন্ট মিন দ্যাট কিছুই হবে না। আমাদের গেহিয়ান অ্যাসোসিয়েটসে আমাদের যে বিজনেস ইমিগ্রেশন প্র্যাকটিস, সেটা মানে অনেক এক্সপিরিয়েন্সড প্র্যাকটিস। আর আমাদের হেড যে সোনু বিজনেস ইমিগ্রেশনের, সে প্রচণ্ড এক্সপিরিয়েন্স। তো সে আমাদের বলছে কি অফিসিয়ালি হয়তো কিছু মানে এখনো আসবে না, বাট উই ক্যান এক্সপেক্ট সামথিংস। তো যেরকম প্রসেসিং টাইমের আমরা আরো একটু টাইম দেখতে পারি, আরো এডিশনাল স্ক্রুটিনি দেখতে পারি। আচ্ছা, হ্যাঁ, আমি যেটা বলতে চাচ্ছি, যেহেতু নতুন ইমিগ্রেশনের নীতিতে এবং আমরা জানি এখন ডিপোর্টেশন, এইসব ইলিগাল ইমিগ্রেন্টস, আনডকুমেন্টেড, এদের উপরই প্রভাবটা বেশি পড়ছে। বা টার্ম অ্যাডমিনিস্ট্রেশন আগে বলেছিল যারা সেই ব্যাপারে তারা আগাচ্ছে, কিন্তু এটার পরিবর্তে এই যে এই H1B আছে, L1B স্ট্যাটাস আছে, ওইখানে কি কোনো প্রভাব পড়বে বলে আপনি মনে করেন? তার মানে মানে ওইখানে কি কোনো এফেক্ট করবে এই যে ট্রাম্পের যে নতুন হতে পারে। অ্যাডমিশন নিয়ে? এটা কি যারা এখন মনে করেন H1B ভিসা প্রসেসিং আছে, L1 ভিসা প্রসেসিং আছে, তাদের বেলা কি হবে? হ্যাঁ, তো এখনো যে H1B, ফার্স্ট অফ অল H1B মোস্ট লোক এখনো H1B তে প্রসেসিং নেই, কারণ H1B এর এখনো রেজিস্ট্রেশনটা শুরু হয়নি। নন ক্যাপ এক্সাম H1B প্রসেসিং এ হতে পারে, বাট দ্যাট ইজ ভেরি লেস অ্যামাউন্ট অফ H1B পেটিশনস। তো টু আনসার ইউর কোয়েশ্চেন, কি হতে পারে? কিছুই হতে পারে। স্পেশালি এই অ্যাডমিনিস্ট্রেশন কোয়াইট আনপ্রেডিক্টেবল, তো অনেক জিনিস হতে পারে। প্রিভিয়াস ইয়ার্সে যা হয়েছে সেটার ওপর আমি একটু দেখে হয়তো আনসারটা করতে পারি। তো ফর এক্সাম্পল, H1B এর যে মিনিমাম স্যালারি সেটা বেড়ে যেতে পারে। এখন ইটস অ্যারাউন্ড 60,000। মাঝখানে ট্রাম্প ওর ফার্স্ট টার্মে কিন্তু ও ট্রাই করেছিল একটু বাড়াতে, 120,000 করতে, কিন্তু ওইটা হি ওয়াজ নট সাকসেসফুল। তো দিস টাইম ওর আমার মনে হয় একটু বেশি পাওয়ার আছে, তো এইবার ও সেটা করতে পারে। এজ এ প্রেসিডেন্ট তার যে ক্ষমতা বলে, হ্যাঁ, বা থ্রু কংগ্রেস হোয়াট এভার ও করতে পারে। ও 60,000 থেকে মিনিমাম যে স্যালারি দরকার H1B এর জন্য সেটা বাড়িয়ে দিতে পারে। তো তা এখন 60,000 হলে আপনার যদি স্যালারি হয় বিফোর ট্যাক্স, দে কুড অ্যাপ্লাই, আপনার এমপ্লয়ার অ্যাপ্লাই করতে পারতো, কিন্তু হয়তো ও ওই অ্যামাউন্টটা বাড়িয়ে দেবে। তো হয়তো 90,000 এর নিচে কামালে আপনি H1B পেতে পারবেন না,
100,000 এর নিচে কামালে H1B পেতে পারবেন না। আর একটা আমি L1 এর জন্য দেখতে পারি স্ক্রুটিনি। তো L1 এর সব থেকে আমি দেখেছি বিগেস্ট ফ্রড বলতে গিয়ে অব্রড অফিস, যেটা একটা রিকোয়ারমেন্ট হয় L1 এর জন্য কি বাইরে একটা অফিস থাকতে হবে। অনেক লোকেরা কিন্তু অ্যাকচুয়ালি ওটা রেন্ট করে না, বা এইটুকু একটা রুম রেন্ট করে দিলে ওটাকে বলে দিল অফিস, তো ওটার স্ক্রুটিনি অনেক বেশি বেড়ে যাবে L1 এর জন্য। আচ্ছা 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 ধন্যবাদ নিকি। আপনার দৃষ্টি আকর্ষণ করছি, অ্যাটর্নি রাঞ্জা তো অনেক কিছু বললেন আপনার H1B L1 এর যে স্ট্যাটাসটা, ট্রাম্পের প্রেসিডেন্ট ট্রাম্পের নতুন নীতিতে কি কি হতে পারে, কি কি প্রোগ্রেস হতে পারে, $60,000 স্যালারি একটা বেজে বা রেজ হওয়ার চান্স আছে 120K। তো এটা সম্বন্ধে আপনারা তো এখানে প্রচুর হ্যান্ডেল করেন বা আপনাদের কাছে অনেকেই আসে H1 L1 ভিসা নিয়ে, সেটাতে আপনার কি অভিজ্ঞতা? আমি দর্শকদের জন্য একটু বলে দিতে চাচ্ছি যে H1B আর L1 ভিসাগুলো কি, অনেকেই জানেন, অনেকেই হয়তো জানেন না। যারা জানেন না তাদের জন্যই বলতে চাচ্ছি যে H1B ভিসাটা হচ্ছে যদি আপনার ইউএস বেসড আমেরিকাতে কোনো এমপ্লয়ার আপনাকে হায়ার করতে চায়, তারা যদি আপনাকে স্পন্সর করে, সেটা হচ্ছে H1B। আর L1 ভিসাটা হচ্ছে আপনার এমপ্লয়ার দেশের বাইরে, আমেরিকার বাইরে থেকে তারা আপনাকে হায়ার করে আমেরিকাতে কাজের জন্য পাঠায়। এটা হচ্ছে L1। এই দুটো, এটাই হচ্ছে ডিফারেন্স, একটা আমেরিকান বেসড আর একটা আমেরিকার বাইরে বেসড। আর অ্যাটর্নি রঞ্জা স্যালারির ব্যাপারে যেটা বলছিলেন, যে আগে মনে করেন আমেরিকাতে একজন এমপ্লয়ি যদি আপনাকে হায়ার করে এবং সে যদি মনে করেন আপনাকে 60,000 পার ইয়ার বেতন দিয়ে আপনাকে হায়ার করছে, সেই ক্ষেত্রে আপনি H1B এর জন্য অ্যাপ্লাই করতে পারতেন। কিন্তু এখন ট্রাম্পের সময় এসে হয়তো এই জিনিসটা একটু কি হতে পারে, যে মনে করেন 60,000 যদি আপনি পান, আপনি হয়তো H1B এর জন্য অ্যাপ্লাই করতে পারবেন না, আপনাকে হয়তো 90,000 পেতে হবে, তাহলে আপনি H1B এর জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তার মানে কি হলো, আসলে কিন্তু H1B তে অ্যাপ্লাই করার ক্ষমতাটা কমে গেল মানুষের, কারণ সবার পক্ষে তো আর 90,000 এর বেতন পাওয়া সম্ভব না। আগে মনে করেন অনেক 10 জন 60,000 পাচ্ছে, 10 জনই অ্যাপ্লাই করলো। এখন 10 জনের মধ্যে মনে করেন হয়তো 5 জন 90,000 পাচ্ছে আর 5 জন পাচ্ছে না, তারা কিন্তু আর H1B তে অ্যাপ্লাই করতে পারলো না। তার মানে দেখেন আসলে কিন্তু কোটাটা কমে যাচ্ছে। আর L1 এর ব্যাপারে অ্যাটর্নি রঞ্জন যেটা বললেন, সেটা হচ্ছে এটা হতো কি, মানে বাইরে আমেরিকার বাইরে বসে তারা হায়ার করে এখানে এমপ্লয়ার পাঠাতো। আগে মনে করেন বাইরে বসে হলেই অনেক রকমের কারাপশন হয়ে যায়, ফ্রড হয়ে যায়। মনে করেন একটা রুম ভাড়া নিয়ে সে বলছে এটা আমার একটা কোম্পানি। তো সেই ক্ষেত্রে L1 এর ব্যাপারে অনেক বেশি এখন স্ক্রুটিনি হবে, আসলে এই কোম্পানিটা কি আসলে কি লিগাল কিনা, ভ্যালিডিটি কতটুকু অথেন্টিক। তার মানে আসলে বলতে গেলে সব কিছুতে এখন একটু কঠিন হয়ে যাচ্ছে কোনো ভিসা পাওয়া। মানে আপনার এই ওদের চেকলিস্ট যেটা আছে ওটা উপরে অনেক গুরুত্ব দিবে, এবং তারা দেখবে যে আসলে কি আপনার কোম্পানি এক্সিস্ট করে কিনা, নাকি এটা স্যাম্পল হিসেবে বানিয়ে রেখেছেন জাস্ট টু শো দেম টেম্পোরারিলি। এই ধরনের সবকিছু বিষয়গুলোই থাকবে। আর আমাদের কাছে একজন দর্শক আছে, দর্শক কি আছে নাম বলে প্রশ্ন করুন। Yeah, I have a few questions. Okay, so my first question is I got to recently grant my asylum. So my first question is when I can apply for green card, and my second question is my younger brother, he is 15 years old and he got a visa for US and he came few years ago. And if he want to study here, and how we can change his status, he is 15 years old. That's all. Thank you. Thank you. Thank you. You understand the question, right? The So- first question, when he can apply. হ্যাঁ, তো আপনি যখন you have won the asylum, congratulations. You within 1 year you're eligible for the green card. So you can apply for the green card before a little bit before 1 year, but you will be eligible for it only at 1 year. Okay. And for your second question for your brother, if he's on a B1, B2, he's going to have to change his status to F1. He's going to have to change his status to a student visa status. Okay. So
I mean, it's possible, right? It's possible, yeah. Okay. নিকি, আপনি কি বলবেন কিছু? হ্যাঁ, উনি ইংলিশে প্রশ্ন করেছেন, আমি জানি না উনি বাংলা বুঝেন কিনা, আমি ইংলিশেও বলছি বাংলায় বলছি। তাহলে স্যার, ফর ইউর ফার্স্ট কোশ্চেন, you are eligible to apply for green card within a year, and congratulations, first your asylum is granted, so within a year you are eligible to apply for green card. And for your second question, your brother came here with B2 visa. So first he have to enroll in a school or college and to get a I-20. If he has the I-20, then we Gehian Associates can adjust his status from B2 to F1. So this is the answer. ওকে, থ্যাংক আপনি? ইউ, থ্যাংক ইউ জি। ভেরি মাচ। আমাদের সঙ্গে আছেন বাংলাদেশ থেকে জনাব এডি চয়ন, আপনাকে অনেক ধন্যবাদ। আছেন রানা আহমেদ, আপনাকেও অনেক ধন্যবাদ। মিস্টার আব্দুর রকিব অন দ্য ফেসবুক, উনি প্রশ্ন রেখেছেন, আমার অ্যাসাইলাম অ্যাপ্রুভ হয়েছে, হিজ অ্যাসাইলাম কেস হ্যাজ বিন অ্যাপ্রুভড, গ্রিন কার্ডও আবেদন হয়েছে, গ্রিন কার্ড অলসো আবেদন হয়েছে। এখন নিজ দেশ থেকে কিভাবে বিয়ে করে বউ আনা যায়, কারণ নিজ দেশে যাওয়া তো নিষেধ, এই পরিস্থিতিতে কিভাবে নিজ দেশে বিয়ে করা যায়? সলিউশন? হ্যাঁ, ডিপেন্ড করবে যদি বাংলাদেশ অ্যালাউ করে, ডিফারেন্ট কান্ট্রির উপর ডিপেন্ড করে। ধরো এখন ইউএসএ তে মনে হয় কোনো স্টেটই অ্যাট দ্য মোমেন্ট অ্যালাউ করে না রিমোট ওয়েডিং। বাংলাদেশ যদি রেকগনাইজ করে রিমোট ওয়েডিং, তাহলে আপনার বাংলাদেশে ভ্যালিড থাকবে আপনার ম্যারেজটা। আর আফটার দ্যাট, ওয়ান্স ইউ হ্যাভ আ ভ্যালিড ম্যারেজ সার্টিফিকেট, তারপর আপনি গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারেন আপনার ওয়াইফ। ওকে, আশা করি আপনার উত্তর পেয়েছেন। উর্মি হক, আমি কানাডা থেকে বর্ডার দিয়ে সেপ্টেম্বর 2025-এ আসছি আমেরিকা। এখানে আমাকে পুলিশ ধরে অ্যাসাইলাম মেরে দিয়েছে এবং আমার হিয়ারিং ডেট ছিল জানুয়ারিতে। আমি গিয়েছিলাম, জাজ আমাকে মাস্টার হিয়ারিং এর ডেট দিচ্ছেন জুন 2025। আইস ধরলে কি কোনো প্রবলেম হবে এই সিচুয়েশনে? আচ্ছা, ফার্স্ট অফ অল আমার মনে হয় সেপ্টেম্বর 2024-এ আপনি এন্ট্রি করেছেন। আপনার যদি মাস্টার হিয়ারিং ইন জুন ইন জুন আছে, আচ্ছা হ্যাঁ, ইন বিটুইন শি ইজ আস্কিং কোনো ইস্যু হবে না কোন কিনা? সমস্যা হবে কিনা আইস ধরলে? না না না, তো আপনার সমস্যা হওয়া উচিত না, কেননা আপনি অলরেডি কোর্টে আছেন এখন। তো আপনাকে ওরা ডিপোর্ট করতে পারে না আনটিল ইউ হ্যাভ আ ডিপোর্টেশন অর্ডার। অ্যাজ ফর দ্য মাস্টার হিয়ারিং, আপনি আমাদের আপনার যদি আপনি দেখতে চান আপনার কেস কিরকম করে চলছে, আপনার কেসের স্ট্রেংথ কি, আপনি প্লিজ গেহিয়ান অ্যাসোসিয়েটসে আসুন, আমাদের ফ্রি কনসালটেশন আছে, আমরা আপনাকে আরেকটু ইনফরমেশন দিতে পারি কি আপনার কিরম ভাবে কন্ডাক্ট করা উচিত। ধন্যবাদ, ধন্যবাদ। দর্শক কে আছেন আমাদের সঙ্গে, নাম বলে প্রশ্ন করুন প্লিজ। আসসালামু আলাইকুম, আমি বেলাল বলছিলাম মিশিগান থেকে। জি বেলাল ভাই। আমি বেলাল বলছিলাম মিশিগান থেকে। আমার বড় ভাই বিয়ে করছিল, আমেরিকান সিটিজেন। ওর ওয়াইফের জন্য অ্যাপ্লাই করছিল বাংলাদেশে। 3 ইয়ার্স হয়ে গেল, অনলি রিসিভ লেটার পেয়েছি, আর কিছু পাই নাই। কি করতে হবে? বা অ্যাপ্রুভাল লেটার ওর আসবে নাকি করতে হবে একটু জানাইবেন। ওকে, ইউ আন্ডারস্ট্যান্ড রাইট? আচ্ছা, আমি আপনাকে বলি, সেটা হচ্ছে উনি ওনার গ্রিন কার্ড সিটিজেন আর আমেরিকান সিটিজেন, ওনার ওয়াইফকে উনি বিয়ে করেছেন, ওনার ওয়াইফের জন্য অ্যাপ্লাই করছেন। 3 বছর হয়ে গেল, এখনো কোনো অ্যাপ্রুভাল লেটার বা শুধু রিসিভ লেটার মনে পেয়েছেন ওনারা, যেটা কথা বুঝতে পারলাম। তো এখন ওনারা কি করণীয়? 3 বছর হয়ে গেছে, কোনো কিছু তারা তো কোনো কিছু বলছে না। আপনি কি I-130 অ্যাপ্লাই করেছেন 3 বছর হয়ে গেছেন, না 485 অ্যাপ্লাই করেছেন? ওটার উপর আমি একটু বেটার ওনার ভাই আমেরিকান সিটিজেন, ওনার ওয়াইফের জন্য অ্যাপ্লাই করেছে। হ্যাঁ, তো আমার মনে হচ্ছে হি ইজ আস্কিং অ্যাবাউট পেটিশন। পেটিশনটা কেন আপনার ঢোকেনি ফার্স্টে? স্যার, আমি সাজেস্ট করব আপনি একবার ফলো আপ করুন আপনার কেসের সাথে, USCIS এর সাথে, কেননা 3 বছর একটু বেশি টাইম। ইউএস সিটিজেন স্পাউসকে ইউজুয়ালি 3 বছর মানে ওয়েট করতে হয় না। হয়তো আপনার অ্যাপ্লিকেশনে ওরা কিছু উল্টো পুল্টো পেয়েছে, বা ওরা কিছু একটু অ্যাডেড স্ক্রুটিনি করছে বাংলাদেশে, এই কারণে আমি দিতে পারি কেননা এত লেট হচ্ছে। মানে তারা কিছু ফাইল দেখছে বা কিছু একটা পেয়েছে যেখানে ওদের একটু ফ্রড লাগছে, বা কিছু একটা ওদের there is a particular contention
কেননা ওই জন্য ওরা এত ইউজুয়ালি ইউএস সিটিজেন স্পাউসের জন্য এত টাইম লাগে না। আচ্ছা 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 আচ্ছা। ধন্যবাদ। পরবর্তী কলার কে আছে, নাম বলে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম আপা, বলেন। জি, সরি আমার প্রশ্নটা একটু বড়। হ্যাঁ, আমার প্রশ্নটা হলো, আমি 2022 সেপ্টেম্বরে F1 ভিসাতে এখানে আসছিলাম। তারপর 2025 21 জানুয়ারিতে নিজে অ্যাসাইলাম সাবমিট করেছি। অ্যাসাইলাম সাবমিট করার আগ পর্যন্ত আমি ভিসার স্ট্যাটাস মেনটেন করেছি। তো অ্যাসাইলাম সাবমিট করার পর দিনই USCIS এর অ্যাকাউন্টে গিয়ে দেখি যে আমার রিসিভ অ্যান্ড এলিয়ান নাম্বার শো করছে। তারপর দিনই আমি দেখতে পাই 13 ফেব্রুয়ারি মানে আগামীকালকে আমার বায়োমেট্রিক। তো আমার প্রশ্ন হলো, আমি এখনো পর্যন্ত কোনো রিসিভ নোটিশ বা অ্যাপ্রুভ নোটিশ বা বায়োমেট্রিক লেটারের নোটিশ কিছুই আমাকে আমার অ্যাড্রেসে পাঠানো হয়নি, কিন্তু আমি ডকুমেন্টস গুলো PDF আকারে ডাউনলোড করতে পারি। তো আমাকে পাঠানো হয়নি কেন এই লেটার গুলো? আর আরেকটা প্রশ্ন হলো, আমার যে কালকে বায়োমেট্রিক, আমি বায়োমেট্রিক লেটারটি প্রিন্ট করে নিয়ে গেলে হবে নাকি আমাকে হার্ড কপি নিয়ে যেতে হবে? আর হার্ড কপি লাগলে সেটা আমি কোথায় পাবো? আমাকে তো কোনো লেটার পাঠানো হয়নি মেল করে। ধন্যবাদ। বুঝতে পেরেছেন? হ্যাঁ, আমি জি, আমি আবার বলে নিকি দেবেন? নিকি। আমি বলে দিচ্ছি, উনি 2022-তে ভিসা নিয়ে এসেছিলেন, 2024-এ অ্যাসাইলামে অ্যাপ্লাই করেছেন। করার পরের দিনই উনি অনলাইনে দেখতে পাচ্ছেন যে এটা রিসিভ হয়েছে, এবং আগামীকাল ওনার ফিঙ্গারপ্রিন্ট বায়োমেট্রিকের জন্য অ্যাপয়েন্টমেন্ট চলে এসছে। কিন্তু উনি কোনো হাতে কোনো মেল পাননি, বাই মেলে কোনো কিছু পাননি। তো ওনার প্রশ্ন হচ্ছে, উনি কি এটা প্রিন্ট আউট করে নিতে পারবেন কিনা আগামীকাল ফিঙ্গারপ্রিন্টের জন্য, নাকি হার্ড কপি লাগবে? আচ্ছা। সেটাই উনি জানতে চাচ্ছেন। আচ্ছা, আপনি যদি একটা PDF ডাউনলোড করতে পারেন, আমি সাজেস্ট করব একটা হার্ড কপি নিয়ে যান। ওই PDF এরই হার্ড কপিটা প্রিন্ট করে নিয়ে যান। সমস্যা প্রিন্ট করে নিলেই হবে। হ্যাঁ, বেটার। কারণ তারা তো ওদের ইমেল করেছে তাকে অলরেডি, হ্যাঁ হ্যাঁ কিন্তু তার হ্যাঁ, মানে উনি মেইলে হ্যাঁ কিছু পান। হ্যাঁ। আর পাননি। আরেকটা জিনিস, আপনি প্লিজ চেক করুন আপনার অ্যাড্রেসটা ঠিক আছে নাকি না। ঠিক আছে কিনা, জি, অ্যাড্রেস ঠিক আছে কিনা। ধন্যবাদ। পরবর্তী কলার কে আছে, নাম বলে প্রশ্ন করুন প্লিজ। আসসালামু আলাইকুম, আমি রহমান বলছিলাম ওয়াশিংটন ডিসি থেকে। জি রহমান ভাই। আমি আমেরিকান সিটিজেন। আমি আমার ওয়াইফকে জন্য অ্যাপ্লাই করেছি। এখন USCIS থেকে অ্যাপ্রুভ হয়ে NBC থেকে গেছে। NBC তে সমস্ত ডকুমেন্ট নেওয়ার পরে তারা আমাকে ইমেল করছে যে তারা ঢাকা US কাউন্সিলরের সাথে ইন্টারভিউর জন্য ওয়েট করতেছে, ইন্টারভিউ করে আমাদেরকে জানাবে। এটা কতদিন লাগতে পারে, এটাই আমার কোশ্চেন। NBC ইন্টারভিউ 2-3 মাস অ্যাটলিস্ট লাগতে পারে আসতে। মানে Time- মানে দু তিন মাস। হ্যাঁ, আর্লিয়েস্ট ইজ কাপল অফ উইকস, আর লেটেস্ট হয়তো 2-3 মাস আসতে পারে ইন্টারভিউ। জি, ধন্যবাদ ভাইয়া। পরবর্তী কলার কে আছে, নাম বলে প্রশ্ন করুন প্লিজ। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি MD আনিসুল ইসলাম বলছিলাম। আমার একটা প্রশ্ন আছে ম্যাডামের কাছে, কি ইমিগ্রেশন সম্বন্ধে। আমি আপনার 2016-এ এদেশে ইলিগেল ছিলাম আর কি, কোনো আনডকুমেন্ট ছিলাম, বাইরে আসছি। পরে আমার ম্যারেজ কেস ছিল, আমি এবার বিয়ে করেছি, আমার ওয়াইফ সিটিজেন। তো আমার একটা মারামারি হয়েছিল দোকানে, মারামারিতে আমি অ্যারেস্ট হয়েছিলাম। অ্যারেস্ট হওয়ার পর আমার ওরা জেলে নিতে নেওয়ার পরে, মানে লোকাল ছিলাম আর কি, সানডে না রাত্রে দিচ্ছে, মানডে মর্নিং এ ছাড়ে দিচ্ছে জবে আর কি। দেওয়ার পর আমার 2018-এ আমার কেসে বাংলাদেশে যাওয়ার জন্য বলছে, আমাকে ভিসা নেওয়ার জন্য। তো আমি বাংলাদেশে ছিলাম, তখন আমাকে আইসি একটা চিঠি দিচ্ছে আমার অ্যাড্রেসে যে আমার পাসপোর্ট নিয়ে আইসি অফিসে যাওয়ার জন্য। কিন্তু তখন আমি এদেশে ছিলাম না, আমি তখন বাংলাদেশে ছিলাম, ভিসার জন্য গেছে। আমি ভিসা নিয়ে এদেশে আসছি। আসার সময় আমার আবার দুবাই এয়ারপোর্টে আটকেছে। আজকে ওরা এই চিঠিটা দেখাচ্ছে যে তুমি এই চিঠিটা কেন যাবে। আমি বলছি যে দেখেন, এই টাইমে তো আমি বাংলাদেশে ছিলাম। পরে আমার ছেড়ে দিচ্ছে, আমি এসছি 2021-এ আমি সিটিজেন হয়েছি এদেশে। এখন আমার প্রশ্নটা হলো, আইসির কাছে যে আমার যে রিপোর্টটা রয়েছে, আমি ওই সময় যাইনি বা দেখা দিনে। এখন বর্তমান সিচুয়েশনে ওরা কি আমার কোনো খুঁজবে বা আমি কোনো কিছু করতে হবে কিনা, আমার লয়ের মাধ্যমে বা ওদের কাছে যাইতে হবে, একটু জানান, তাহলে উপকৃত হবে। আমি এখন সিটিজেন বর্তমান। জি, 2021 আমি পাসপোর্ট নিয়েছি। ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। আমি একটু বলে জি, দিই, নিকি, হ্যাঁ, বুঝলাম না। হ্যাঁ। উনি 2016-এ বর্ডার ক্রস করে এসেছিলেন বাই কার। তারপর উনি US সিটিজেনকে বিয়ে করেন।
তারপরে ওনার ওয়াইফ ওনার জন্য অ্যাপ্লাই করেন, তারপরে ওনার ইন্টারভিউ ডেট আসে, হয়তো উনি ওয়েভার করেছিলেন, তো উনি বাংলাদেশে গেছেন, তখন বাংলাদেশে গেছেন ইন্টারভিউ দিতে। সেই সময়ে আইস থেকে ওনাকে চিঠি আসে আমেরিকায় যে পাসপোর্ট নিয়ে আইসের কাছে যাওয়ার জন্য। সরি, উনি ইন দ্য মিন টাইম ওই 2016-এ অথবা মাঝামাঝি সময়ে একবার অ্যারেস্ট হয়েছিলেন কোনোখানে মারামারির কারণে। এরপর 2018-এ ওনার কাছে আইস থেকে চিঠি আসে পাসপোর্ট নিয়ে দেখা করার জন্য, কিন্তু ওই সময়টায় উনি বাংলাদেশে অবস্থান করছিলেন গ্রিন কার্ডের ইন্টারভিউ দেওয়ার জন্য। তারপর উনি যখন গ্রিন কার্ড পেয়ে যান, ভিসা পেয়ে যান, দুবাইতে ওনাকে ধরে এই যে কেন উনি আইসের সাথে দেখা করেননি। তখন উনি বলেছেন উনি তো বাংলাদেশে ছিলেন ইন্টারভিউর জন্য, তারপর ওনাকে আসতে দেয়, তো উনি এসে গেছেন এখানে। উনি এখন সিটিজেন, 2021-এ সিটিজেন হয়েছেন। তো উনি জানতে চাচ্ছেন ওই যে ওনার একটা ছিল যে আইসের কাছে ওনার পাসপোর্ট নিয়ে যাওয়ার কথা ছিল, এখন ওনার কোনো সমস্যা হতে পারে কিনা। এখন আপনি সিটিজেন হয়ে গেছেন, তো আপনার উচিত কোনো প্রবলেম হওয়ার কোনো উচিত না। টেকিং ব্যাক সিটিজেনশিপ ইজ ভেরি ভেরি ডিফিকাল্ট। শুধু ওরা যদি বুঝতে পারে কি আপনি ফ্রড করে সিটিজেনশিপ পেয়েছেন, তবেই ওরা সিটিজেনটা ওয়াপাস নিতে পারে, আদারওয়াইজ আপনার কোনো চিন্তা করার দরকার নেই, কোনো উপায় নেই। ভয় থাকলে হয়তো সিটিজেনশিপের সময় ওনার সমস্যা হতো। হ্যাঁ, যেহেতু আপনি সিটিজেনশিপ পেয়ে গেছেন, এখন আর কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। আশা করি ভাই আপনার উত্তর পেয়েছেন। দর্শক, আমরা একটা ছোট্ট বিরতি যাচ্ছি, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। বিরতি পরে আমরা ফিরে আসলাম। অনেক প্রশ্ন ফেসবুকে, অনেকেই আমাদের ফোন কলে অপেক্ষা আছেন। অ্যাটর্নি রাঞ্জা, অনেক ধন্যবাদ। নিকি, ওয়েলকাম ব্যাক অ্যাগেইন। আমি এই যে আজকের যে বিষয়টি ছিল আমাদের L1 এবং H1B, এই প্রসেসিং জন্য এইটাতে ফিজ ইনভলভ, গভর্নমেন্ট ফিজ আছে, লয়ার ফিজ আছে, মোটামুটি এরকম কেমন মানে আপনাদের যে এক্সপিরিয়েন্স আছে, যারা এই H1B প্রসেসিং আছে, এমপ্লয়ার্সের একটা পোর্শন আছে, এবং যার জন্য করা হচ্ছে তাকেও বোধহয় একটা ফি দিতে হয়, কোম্পানির যে অ্যাটর্নি ফিজ, এগুলো তো বেশ পয়সা লাগে নাকি? হ্যাঁ, অ্যাকচুয়ালি কস্ট ইজ সব থেকে বড় রিজন এমপ্লয়ার্সরা এমপ্লয়িজকে স্পন্সর করতে চায় না H1B ভিসার জন্য। ফানি হচ্ছে কি অ্যাকচুয়াল যে গভর্নমেন্ট প্রসেসিং ফি, যে H1B করতে গেলে যে অ্যাকচুয়াল টাকাটা লাগে সেটা কিন্তু বেশি না। আচ্ছা, এমপ্লয়ার্স কোথায় ভয় পেয়ে যায়? লয়ার্স ফিজে। কেননা লয়ার্স ফিজ ক্যান গো আপ টু 20,000, 30,000 এইসব বিজনেস কেসের জন্য। আচ্ছা আচ্ছা, ওই জন্যই দ্যাট ইজ দ্য রিজন কি এমপ্লয়ার্সরা ভয় পায় এটা করতে। কেননা H1B স্পেশালি লটারি বেসড, আপনি 30,000, 40,000 স্পেন্ড করছো অনলি ফর ইট টু বি বেসড অন চান্স। তো ওই জন্য এমপ্লয়াররা খুব ভয় পেয়ে যায়, and that is the biggest expense. আর কিন্তু তবু গভর্নমেন্ট ফিও বেশি হয়, মেবি 3,000, 4,000 টোটাল। কিন্তু আবার চান্সের উপর ডিপেন্ড করে H1B স্পেশালি। দ্য বিগেস্ট থিং আমি মেনশন করতে চাইবো এখানে, আর আমরা গেহিয়ান অ্যাসোসিয়েটস থেকে আমাদের ক্লায়েন্টদেরও বলি, আপনি ডু নট অফার টু পে ফর H1B। আপনি যদি এমপ্লয়ারকে বলেন কি আপনি আমার H1Bটা করে দিন, আমি আমার সব টাকা দিয়ে দেবো, টাকা আমি হ্যান্ডেল করবো, ওটা কিন্তু ইলিগাল। হ্যাঁ, তো ওইটা করা যাবে না। বাট ইউ ক্যান হেল্প পে, লয়ার্স ফিজের সাথে পে করতে পারো, বাট অ্যাকচুয়াল গভর্নমেন্ট ফি হেল্প করতে পারা যায় না। ধন্যবাদ। L1 এর ব্যাপারেও কি তাই? L1 এর ব্যাপারে অ্যাগেন লয়ার্স ফি পে করা যায়, কিন্তু L1 এর জন্য যে প্রিমিয়াম প্রসেসিং ফি সেটা এমপ্লয়ি পে করতে পারে। যদি আমি বলি কি আমার 2 উইকস এর মধ্যে ডিসিশন চাই একটা জিনিসের জন্য, প্রিমিয়াম প্রসেসিং ফি আমরা হেল্প করতে পারি, বাট অ্যাকচুয়াল গভর্নমেন্ট ফি এমপ্লয়ারকে দিতে হবে। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ টনি রাঞ্জা। আমাদের সঙ্গে আরো দর্শক আছেন ফোনে। কে আছেন নাম বলে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমার একটা প্রশ্ন ছিল এটার কাছে যে আমেরিকান পাসপোর্ট নিয়ে কতদিন দেশের বাইরে থাকা যায়? ওকে, সো উইথ ইউএস সিটিজেন পাসপোর্ট একজন কতদিন বাইরে থাকতে পারে? হ্যাঁ, ইউএস সিটিজেন পাসপোর্ট নিয়ে আপনি অনেক দিন বাইরে থাকতে পারেন। হোয়াট মেক্স দ্য ডিফারেন্স ইজ কি আপনি ধরো ওখানে যদি অন্য জায়গায় কাজ করছেন, আপনার ইনকাম কোথায় আসে, আপনি যদি অন্য জায়গায় ইনকাম নিতে থাকেন,
তাহলে ইউ হ্যাভ টু পে ট্যাক্সেস টু ইউএস। বাট আদারওয়াইজ অ্যাজ ইউএস সিটিজেন আপনি যদি অন্য জায়গায় ভিসা নিয়ে থাকতে পারেন, ভিসা যদি আপনার দরকার নেই থাকতে পারেন, ইউ ক্যান লিভ এনিওয়্যার ইন দ্য ওয়ার্ল্ড। Yeah, but there is any cap, time limit? না, সেটা গ্রিন কার্ডের জন্য গ্যাপ। আচ্ছা, তো US citizen as long as they want years together. they can হ্যাঁ stay. হ্যাঁ, অনেক এত ইউএস সিটিজেন এক্সপার্ট কিরম করে হয়, পুরো দুনিয়াতে ইউএস সিটিজেন কাজ করছে, 20 বছরের জন্য কাজ করছে, 30 বছরের জন্য কাজ করছে, ওটা কোনো প্রবলেম না। Problem না। Thank you. একটা কথা বলি যে এমনকি ওনারা পেনশনও পেতে পারেন দেশের বাইরে বসে। সোশ্যাল সিকিউরিটি pension- পেনশনও নিতে পেতে পারেন, জি, বাট ট্যাক্সেস ওয়াপস ইউএস গভর্নমেন্টকে দিতে হবে, Taxes ওদের দিতে ফেডারেল ইনকাম। হ্যাঁ, জি জি। পরবর্তী, ধন্যবাদ। পরবর্তী কলার কে আছেন, নাম বলে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি ওই যে আনিসুল ইসলাম বলছিলাম, ওই যে আপনাদের যে প্রশ্নটা করছিলাম, আমি ওই যে দেশে যখন 2018 গেছি, আমার কেসটা তখন ডিসমিস হয়ে গেছে আর কি কোর্ট থেকে। আমার একটা সার্টিফিকেট দিয়েছিল, মানে এটা যে ডিসমিস, ওইটা আমি আবার সিটিজেনশিপের টাইমে স্যার মানে যে অফিসার ছিল তার কাছে আমি বলছি একটি পুরো ঘটনা বলার পরে আর উনি কিছু করেন, আমার এক্সচেঞ্জে দিয়ে দিছে আর কি সিটিজেনশিপটা। এগুলো একটা প্রশ্ন আর কি, ওই প্রশ্নটার বাকি অংশ। আর আমার সেকেন্ড প্রশ্নটা হইলো অ্যাটর্নির কাছে, আপনাদের সিটি থেকে যে একটা জুরি একটা ইয়ে আছে, যখন আপনি সিটিজেন হন আপনার বাসায় একটা লেটার পাঠায় জুরি ভোট, ওখানে যাইতে হয়। তো ওখানে একটা ফর্ম দেয় ওরা, ওখানে লেখা আছে ইউ হ্যাভার বিন অ্যারেস্টেড অর নো। তো এটা কি যদি আমি অ্যারেস্ট লিখি এখানে কোনো সমস্যা হবে? আর যদি না যাই ওখানে জুরিতে শো আপ না করি সিটিতে, এটাতে কোনো প্রবলেম হবে কিনা একটু জানাবেন, ধন্যবাদ। ওকে, আমি বলছি কি, হ্যাঁ, আমি একটু মানে বলি যে জুরি ডিউটির কথা আমার বলছেন। একটা এক্সপেরিয়েন্স আছে। উনি ইউএস সিটিজেন হয়ে গেছেন, আর উনি আগের প্রশ্নের জের ধরে বলে দিলেন যে উনি যখন সিটিজেনশিপের জন্য গিয়েছিলেন তখন উনি সেই ডিসপোজিশন লেটার ছিল ওনার, সেটা নিয়েই গেছিলেন, সেই জন্য ওনার সিটিজেনশিপ হয়ে গেছে, কোনো সমস্যা হয়নি। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, উনি ইউএস সিটিজেন হিসেবে এখন জুরি হওয়ার জন্য অনেক চিঠি পাচ্ছেন, ওখানে প্রশ্ন আছে যে কখনো উনি অ্যারেস্ট হয়েছিলেন কিনা। এখন যদি উনি লিখেন যে উনি অ্যারেস্ট হয়েছিলেন, কোনো সমস্যা হবে কিনা, আর যদি উনি জুরি বোর্ডে না যান তাহলে কোনো সমস্যা হবে কিনা, এটা উনি জানতে চাচ্ছেন আচ্ছা জুরি সিলেকশনে। আচ্ছা, জুরি সিলেকশন। স্যার, আমি এমপ্লোর করব, আমি দিস ইজ নট মাই এরিয়া অফ ল, কিন্তু আমি আপনাকে এমপ্লোর করব, প্লিজ জুরি ডিউটি আপনি ইগনোর করুন না, রেসপন্ড করুন। আর সত্যি কথা বলুন, আপনার যদি অ্যারেস্ট থাকে আপনার কোনো ইস্যু হবে না, এরকম না কি আপনার আপনি মানে ইউএস সিটিজেন ওয়াপস নিয়ে নেবে। ওয়ার্স্ট হবে আপনাকে জুরির জন্য সিলেক্ট করবে না, দে ওয়ন্ট সিলেক্ট ইউ ফর দ্যাট পার্টিকুলার জুরি। যদি একটু বলে দিই রঞ্জা, আসলে একটা এক্সপেরিয়েন্স আছে আমার। ওখানে প্রশ্ন থাকে কখনো অ্যারেস্ট হয়েছেন কিনা। সব সময় মনে রাখবেন, আমেরিকাতে বসে সব ফর্মে সত্য কথা লিখবেন, কারণ ওদের কাছে সব ডকুমেন্ট থাকে। আপনি যদি অ্যারেস্ট হয়ে থাকেন আপনি বলবেন আমি অ্যারেস্ট হয়েছিলাম এই, তখন ওরা হয়তো বলবে তাহলে আমাদের কাছে কাগজগুলো পাঠাও। কাগজগুলো পাঠানোর পর ওরা যখন দেখবে আপনার এই হিস্ট্রি আছে, তখন ওরা আপনাকে জুরি হিসেবে সিলেক্ট করবে না। এটা যেমন রঞ্জা বললেন, হ্যাঁ, সিলেক্ট করবে না, এইটাই। আর আরেকটা কথা, যদি কখনো আপনি জুরি বোর্ডের জন্য সিলেক্ট হয়ে থাকেন অথবা এ ধরনের কোনো চিঠি এসে থাকে, আপনাকে অবশ্যই রেসপন্স করতে হবে, কারণ পরবর্তীতে কিন্তু না গেলে অ্যারেস্ট ওয়ারেন্ট আসতে পারে। এটা আমি একটু বলে রাখলাম। জি, জি। তো সবসময় রেসপন্স করবেন। অনেক ধন্যবাদ দুজনকেই। পরবর্তী কলার কে আছেন, নাম বলে প্রশ্ন করুন। জি, আমার আজকে সিটিজেনশিপের ইন্টারভিউ ডেট ছিল, তো আমি আজকে ইন্টারভিউর জন্য গেছিলাম। তো ওনারা আমাকে প্রশ্ন করছিলেন যে আমি এই আমার সিটিজেনশিপের যে ফিটা আছে না $700, ওইটা আমি পে করছি কিনা না। তখন আমি পে করিনি, কারণ আমি প্রেগনেন্সি ছিলাম, আমার মেডিকেটে এটা আমার পে করে নিয়েছিল। তো ওনারা পরে আমাকে আমার ইন্টারভিউ রেজাল্ট দিচ্ছেন যে উই পাসড দ্য ইংলিশ টেস্ট অ্যান্ড ইউএস হিস্টোরি অ্যান্ড গভর্নমেন্ট টেস্ট। দেন আমাকে বলেছিলেন যে ওনারা ডিসিশন নিতে পারেননি, এ ডিসিশন ক্যান নট বি মেড ওয়েট অ্যাবাউট ইউর অ্যাপ্লিকেশন, এই ফর্মটা আমাকে দিয়েছিলেন। তো এখন আমি কি পাস হয়েছি নাকি আমার, ওনারা বলছিলেন যে আবার আমার মেইল করে দিবেন যে আমার কিছু ডকুমেন্ট লাগবে। জি, তো আমার প্রশ্নটা হলো কি, এখন ওনারা কি আমার ডকুমেন্টের জন্য আমাকে আটকে দিয়েছেন না কি? জি। অ্যাটর্নি রঞ্জা, উনি জানতে চাচ্ছেন, উনি সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করেছেন,
এবং আজকে পরীক্ষা হলো, উনি পাশও করেছেন যে সবকিছুতে, ইথিক্স এবং ইংলিশে। ওনাকে উনি প্রশ্ন করেছিলেন উনি কি $760 সেই ফাইলিং ফিটা কি দিয়েছিলেন কিনা। উনি বলেছেন যে না, কারণ ওই সময় উনি প্রেগনেন্ট ছিলেন, তখন ওনার মেডিকেট থেকে চিঠি নিয়ে উনি হয়তো ফি ওয়েভার পেয়েছিলেন। তো যাই হোক, আজকে পরীক্ষা দেওয়ার পর উনি পাশ করেছেন সবকিছুতে, কিন্তু ওখানে টিক চিহ্ন দিয়ে দিয়েছে যে ডিসিশন ক্যান নট বি মেড, আপনাকে ওরা চিঠি দিয়ে জানাবে, ওনাকে চিঠি দিয়ে জানাবে। তো এখন ওনারা জানতে চাচ্ছেন যে ওনার এখন কি হবে, কি করবেন উনি, কেন এই কথাটা বললো। আচ্ছা, তো এরকম কেস আমরা অ্যাকচুয়ালি গেহিয়ান অ্যাসোসিয়েটসে অনেক ডিল করি কি মানুষ সিটিজেনশিপ ইন্টারভিউর জন্য গেছে আর সেখানেই ডিসিশনটা দেয়নি। তো আপনি যা আমায় বলেছেন ওটার থেকে আমার মনে হচ্ছে হয়তো ওদের একটু কিছু আরেকটু রেকর্ড চেক করতে হবে, বা ওনার দে নিড মোর এভিডেন্স ফ্রম ইউ, এরকমও হয় কি ওরা অ্যাকচুয়ালি RFE বলে, রিকোয়েস্ট ফর এভিডেন্স। আপনাকে হয়তো রিকোয়েস্ট ফর এভিডেন্স পাঠাতে হবে, বা রিকোয়েস্ট ফর এভিডেন্স না পাঠালে ওদের একটা ডিসিশন দিতে হবে 120 ডেজের মধ্যে। তো আপনি শুধু অপেক্ষা করুন, হয়তো ওদের একটু বেশি ডকুমেন্ট দরকার। জি জি জি, আশা করি আপনার সমস্যার সমাধান হয়ে যাবে। আপনাকে ধৈর্য ধরতে হবে। পরবর্তী কলার কে আছেন, নাম বলে প্রশ্ন করুন। জি, আমার নাম হচ্ছে মির্জা আলী আসগার। জি বলেন। আমার একটা প্রশ্ন ছিল, একটু কাইন্ডলি করব। জি বলেন। আমার প্রশ্নটা হচ্ছে, আমার ছেলের জন্য আমার ওয়াইফ দিয়ে আমি মানে অ্যাপ্লিকেশন করতেও 4 বছর হয়ে গেছে আর কি, অ্যারাউন্ড 4 ইয়ার্স হয়েছে। আমার ছেলে হচ্ছে যে 19 অ্যাবাভ, আনম্যারিড আর কি। কতদিন লাগতে পারে এটা আমি একটু জানতে চাচ্ছি খালি। ওকে, আচ্ছা, উনি জানতে চাচ্ছেন ওনার ওয়াইফের মাধ্যমে, হয়তো ওনার ওয়াইফ সিটিজেন আমরা মনে করতে পারি। ওয়াইফ 19 ইয়ার ওল্ড, মানে 19 ইয়ারের উপরে ছেলের, বয়স্ক ছেলের জন্য অ্যাপ্লাই করেছেন, 4 বছর চলছে, এখন পর্যন্ত কোনো রেসপন্স পাইনি। আর কতদিন লাগতে পারে? ওকে, তো আপনার ক্যাটাগরি হবে F1 আমার মনে হয়। আর F1 এ এখন কিন্তু অনেক, আমি আজকেই মার্চ ভিসা বুলেটিনটা দেখলাম, এখন কিন্তু অ্যাটলিস্ট 3 to 4 ইয়ার ওয়েট হচ্ছে। তো ওই জন্য এখন আপনার হয়তো বছর আপনি একটু ওয়েট করুন, কদিন আর একটু ওয়েট করুন। 3 বছর হয়েছে। হ্যাঁ, মানে 4 বছর হয়ে গেছে। 4 বছর। হ্যাঁ, তো এখন আমার যা মনে হচ্ছে, আমি যা ভিসা বুলেটিন আজকে দেখলাম 4 বছরই দেখাচ্ছিল, 3 বা 4 বছর দেখাচ্ছিল। তো এনি টাইম এখন আপনার হওয়া যে উচিত, কোনো সময়ে ওনার ইয়ে চলে আসতে পারে। আমি সাজেস্ট করবো আপনি নিজে ভিসা বুলেটিন, গুগলে গিয়ে ভিসা বুলেটিন টাইপ করুন, নিচে গিয়ে আপনি আপনার F1 ক্যাটাগরি হবেন, আপনি প্রায়োরিটি ডেটটা দেখুন। প্রায়োরিটি ডেটটা দেখলে আপনি বুঝতে পারবেন, একটু আইডিয়া পেতে পারবেন কি আপনার কোথায় এক্স্যাক্টলি। জি জি, ধন্যবাদ দর্শক। আমাদের কাছে আরেকজন দর্শক আছে, আমাদের সময় একেবারে শেষ পর্যায়ে। আমরা কে আছেন দর্শক, নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ মাহবুবুল হক, আমি টেক্সাস থেকে বলছি। আমি ইউএস সিটিজেন। আমি 23-এ আমার স্ট্রোক করার পর, আমি ডিসেবল হওয়ার পর আমি সোশ্যাল সিকিউরিটি থেকে আমি বেনিফিট নিচ্ছি, সোশ্যাল সিকিউরিটি ডিসেবিলিটি। তো এখন আমার ওয়াইফ আমাকে টেক কেয়ার করতে চাচ্ছে না, তো আমি কি বাংলাদেশে বিয়ে করে আর কাউকে নিয়ে আসতে পারবো ওই ডিসেবিলিটি যেটা আমার আছে সোশ্যাল সিকিউরিটি থেকে? নিকি, প্রশ্নটা একটু জটিল আমার মনে হচ্ছে। আমি বলে দিচ্ছি আসলে প্রশ্নটা। উনি ইউএস সিটিজেন, ওনার একটা রিসেন্টলি স্ট্রোক হওয়াতে, আমরা দুঃখিত ভাই, আশা করি আপনি ভালো বোধ করবেন। উনি স্ট্রোক হওয়াতে উনি ডিসএবিলিটিতে অ্যাপ্লাই করে উনি এখন সোশ্যাল সিকিউরিটি ডিসএবিলিটিতে আছেন। তো এই অবস্থায় ওনার ওয়াইফ আর ওনার সাথে থাকতে চাচ্ছেন না। ওনার প্রশ্ন হচ্ছে উনি কি বাংলাদেশ থেকে আবার বিয়ে করে আবার বউ আনতে পারবেন কিনা? ইউএসএ তে পলিগামি ইলিগাল। এখানে you cannot marry more than one person at a time. At a time. At a time you cannot be married for more than one person. But divorce দিয়ে আনতে পারবেন? হ্যাঁ, ডিভোর্স, হ্যাঁ, আপনি আপনার ফার্স্ট ওয়াইফকে ডিভোর্স করে আপনি আবার সেকেন্ড ওয়াইফকে বিয়ে করে আনতে পারেন, বাট প্লিজ রিমেম্বার ইউএসএ তে পলিগামি ইলিগাল। তো সেম টাইমে ইউ কান্ট বি ম্যারিড টু টু পিপল। ধন্যবাদ ধন্যবাদ। হয়তো প্রশ্ন ছিল উনি যে ডিসএবিলিটিতে আছে কিভাবে আনবেন, সেই ক্ষেত্রে আপনার জয়েন্ট স্পন্সর লাগবে ভাই। হ্যাঁ, জয়েন্ট স্পন্সর লাগবে সেই ক্ষেত্রে। জি, কারণ মাহবুব সাহেব, আপনার ওই যে প্রশ্নটা কিন্তু একটু ব্যতিক্রম, সচরাচর যে প্রশ্নগুলো আসে, যেই জন্যই ওনারা দুজনেই আপনার ব্যাপারটা দিয়ে চিন্তা করলেন, এবং যে
আমাদের নিকি রিয়া যেগুলো নিয়ে সবসময় প্রতিনিয়ত কাজ করেন, উনি কথাটা সুন্দর করে বললেন যে আপনার জয়েন্ট স্পন্সর লাগতে পারে, যেটা অ্যাড করলেন উনি। তো আপনি যে কোনো সময় গেহি ইউনিভার্সিটি বা আপনার নির্ধারিত যে লয়ার আছেন তার সঙ্গে যোগাযোগ করতে পারবেন, আপনারা এখানেও দেখে যোগাযোগ করতে পারবেন। তো আপনার আশা করি আপনার সমস্যা হবে না, বাট কন্ডিশন যেটা ওনারা বলেছেন সেই দিকে নজর রাখতে হবে আপনাকে। সো অ্যাটর্নি নারায়ণ, আপনাকে অনেক ধন্যবাদ। আজকে আসলে ফেসবুকে অনেক প্রশ্ন ছিল, আমরা অ্যাকোমোডেট করতে পারিনি, অনেকের প্রশ্ন আমরা উত্তর দিতে পারিনি, আমরা দুঃখিত সময় সীমাবদ্ধতার জন্য। আগামী পর্বে ইনশাল্লাহ আমরা আবার চেষ্টা করব সবকিছু যতটুকু সম্ভব আমরা অ্যাকোমোডেট করার জন্য। দর্শক, এই ছিল আজকে আমাদের আয়োজন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।